বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় পদার্থবিজ্ঞান, প্রোগ্রামের নাম এমএসসি ফিজিক্স, কোর্স কোড ৩১-২৭-১৫, লেকচার নাম্বার 08। লেকচারের শিরোনাম ফটোভোল্টাইক উপাদান। আর এই পাঠটি পরিচালনা করছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম মিয়াজি, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে ফটোভোল্টাইক কোষের উপকরণ কি কি, প্রত্যেক প্রকারের নাম বলতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৌর প্যানেলের প্রকারভেদগুলো মানে সৌর প্রকার যে ৩ ধরনের, এর প্রকারভেদগুলো আলোচনা করতে পারবে। সোলার প্ল্যান্টের আউটপুট পাওয়ার নির্বাচন ব্যাখ্যা করতে পারবে। সোলার প্যানেলের ক্ষমতা নির্ধারণ করতে পারবে। এখানে এই ৫টি প্রশ্নের উত্তর আজ তোমরা এই পাঠ শেষে অবশ্যই অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফটোভোল্টাইক উপাদান, ফটো ম্যাটেরিয়াল, সূর্যের আলোক রশ্মি থেকে শক্তি বা পাওয়ার সংগ্রহ করার পদ্ধতি সোলার পাওয়ার সিস্টেম বলে। সোলার সেলের মূলনীতি ফটোডিরেক্টর নেয়। ফটোভোল্টাইক সেল মানে সোলার সেল হলো এক প্রকার অ্যাক্টিভ ট্রান্সডিউসার, যার মাধ্যমে আলোক শক্তিটাকে আমরা বিদ্যুৎ শক্তিতে, প্রিয় শিক্ষার্থী, আলোক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়। এতে উৎপন্ন ভোল্টেজ ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশনের সমানুপাতিক। ভোল্টেজ যদি হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সমানুপাতিক। ভোল্টেজ ব্যবস্থায় ডিসি বিদ্যুৎ উৎপন্ন হয়। এই যে ফটোভোল্টাইক ব্যবস্থায় কি উৎপন্ন, আমাদের ডিসি বিদ্যুৎ উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সৌর বিদ্যুৎ বা ফটোভোল্টাইক বলতে আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করার প্রক্রিয়া কি বোঝায়? আসলে ইংরেজি সংক্ষেপে বলা হয় পিপি। পি অর্থ ফটো আর বি হলো ভোল্টেজ। ফটো ভোল্টেজ শব্দটি গ্রিক শব্দ ফটোস এবং ভোল্ট থেকে উৎপন্ন হয়েছে। ফটোস অর্থ হলো তোমরা জানো আলো, আর ভোল্ট শব্দের অর্থ যে শক্তিটা ইলেকট্রনকে গতি দান করে। যে অর্থাৎ ভোল্ট শব্দের অর্থ যে শক্তিটা ইলেকট্রনকে গতি দান করে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে। বাংলাদেশে সৌর বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে। যেমন ঘর বাড়িতে লাগে, দোকানপাটে লাগে, অফিস আদালতে, বাণিজ্যিক প্রতিষ্ঠানে, সকল কলেজ, মসজিদ, অন্যান্য ধর্মীয় উৎসবে, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোনের ব্যাটারি চার্জ, সেচ কাজে প্রভৃতির কাছে আমরা এখন সৌর বিদ্যুতের চাহিদা দিন দিন এখন বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে তোমার বিদ্যুৎ উৎপন্ন করে যে সোলার প্যানেল, অন গ্রিড ইনভার্টার এবং ডাইরেক্ট কারেন্ট, গ্রিন কাউন্টার সিস্টেম, মনিটরিং, কনজাম্পশন। এই চিত্রটা থেকে তোমরা কিভাবে আমাদের বিদ্যুৎ শক্তিকে, সৌরশক্তিকে কাজে লাগে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতেছে তার একটা নমুনা এখানে আছে, তোমরা এটা দেখে নিবা।
ফটোভোল্টাইক কোষের উপকরণ। যদিও দানাদার সিলিকন কোষ বা ক্রিস্টাল সিলিকন সেলের সবচেয়ে সাধারণ, ফটোভোল্টাইক বা সৌর কোষ অনেক তৈরি করা যেতে পারে অর্ধপরিবাহী পদার্থ। অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। প্রতিটি উপাদান অন্যান্য শক্তি বা বৈশিষ্ট্য নির্দিষ্টের জন্য তার উপযুক্ত প্রভাবিত হয়েছে প্রয়োগে। পিভির সেল উপকরণের উপর ভিত্তি করে ভিন্ন হতে পারে ক্রিস্টালিটি। সুতরাং এর ব্যান্ড গ্রাফ শোষণ উৎপাদন জটিলতা আরো। এখন সৌর কোষ উপকরণ, সেই উপকরণগুলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু মানে এগুলি পরীক্ষা আসে যে সৌর কোষের উপকরণগুলো। এখানে দেখো সিলিকন ইনক্লুডিং সিঙ্গেল ক্রিস্টাল সিলিকন আছে, মাল্টি ক্রিস্টাল সিলিকন আছে, এমন 5 সিলিকন ক্রিস্টাল আছে। এটাকে আবার এই সিলিকনটা 3 ধরনের আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দুই নম্বরে আছে দেখো যে আমাদের পলিক্রিস্টালাইন থিন ফিল্ম ইনক্লুডিং কপার, ইন্ডিয়াম, ডিসলেন্ট মান CIS, ক্যাডমিয়াম টেলোরাইট CDTE মানে ক্যাডমিয়াম টেলোরাইট এন্ড থিন ফিল্ম সিলিকন। তৃতীয় নম্বর যে উপাদানগুলি সিঙ্গেল ক্রিস্টালাইন থিন ফিল্ম ইনক্লুডিং হাই এফিসিয়েন্সি ম্যাটেরিয়াল সাচ এস গ্যালিয়াম আর্সেনাইড। এই গ্যালিয়াম আর্সেনাইড, ক্যাডমিয়াম টেলোরাইট, এগুলি মনে রাখতে হবে তোমার এই উপাদানগুলি দ্বারা তৈরি করা হয়। দানাদার কিছু আছে ক্রিস্টালিনিটি, এখানে এগুলি আছে সিঙ্গেল ক্রিস্টালিনিটি, মাল্টি ক্রিস্টালিনিটি, পলিক্রিস্টালিনিটি এন্ড এমারপাস। এই 4 ধরনের আছে হলো দানাদার, আর ওগুলি আছে 3 ধরনের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি সিঙ্গেল স্ফটিক উপাদান পরমাণুতে স্ফটিক কাঠামো আপ করতে খুব নিয়মিত সুশৃঙ্খল পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়। সে তর্কে লেহারে বিপরীতভাবে অনেক ছোট স্ফটিক গঠিত উপাদান সুশৃঙ্খল ব্যবস্থায় এক স্ফটিক থেকে অন্য স্ফটিকে চলন্ত বিঘ্ন করে। এখন যেটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা থাকে সৌর প্যানেলের প্রকারভেদ, গঠন ও কারিগরির দিক দিয়ে এই সৌর প্যানেল কয় ধরনের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। যে দেখো সিঙ্গেল বা মনো ক্রিস্টালাইন, যে তোমার সৌর প্যানেল এক ধরনের সিঙ্গেল বা মনো ক্রিস্টালাইন। অধিকাংশ ক্ষেত্রে এর যে তোমাকে প্রশ্ন যদি আমি করি যে সৌর প্যানেলের প্রকারভেদ কত, গঠন কারিগরির দিকে 3 প্রকার। যে 1 নম্বর হলো সিঙ্গেল বা মনো ক্রিস্টালাইন। অধিকাংশ ক্ষেত্রে বিশুদ্ধ সিলিকন খণ্ডকে স্ফটিক করে চুলিতে গলিয়ে তারপর ধীরে ধীরে ঠান্ডা করে বেশ বড় সিলিন্ডার আকৃতির স্ফটিক প্রস্তুত করা হয়। এই পদ্ধতিতে সিলিকন পরমাণু একটি নির্দিষ্ট আঙ্গিকে বিন্যস্ত হয়। সিলিকন স্ফটিক থেকে বিশেষ পাতে তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এই প্রক্রিয়া কেটে সিলিকনের পাত বা ওয়েফার প্রস্তুত করে। এই পদ্ধতিতে সৌরকোষের দক্ষতা সাধারণত 17 মানে 17% হয়ে থাকে। এই জাতীয় কোষের দ্বারা তৈরি প্যানেল শীত প্রধান দেশে বেশি ব্যবহার। শীত প্রধান দেশে এই প্যানেলটা বেশি ব্যবহার, কারণ সেখানে কম সূর্যের আলো পাওয়া যায়। কম সূর্যের আলোতে অল্প সময়ে ব্যাটারি চার্জ করা সম্ভব হয়, এর দামও একটু বেশি। 2 নম্বর যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পলিক্রিস্টালাইন, আর হলো সিঙ্গেল ছিল, এটা হলো পলিক্রিস্টালাইন। এই ধরনের মডিউল তৈরিতে বিশুদ্ধ সিলিকনকে গলিয়ে একটি আয়তাকার ছাঁচে রাখা হয়। তারপর ধীরে ধীরে ঠান্ডা করলে সিলিকন আয়তাকার ছাঁচে জমাট বেঁধে কঠিন আকার ধারণ করে। কিন্তু এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সিঙ্গেল ক্রিস্টালাইন সোলার সেলের ন্যায় কেবলমাত্র একটি স্ফটিক তৈরি হয় না। সিলিকন বুকের ভেতরে জায়গায় জায়গায় আলাদাভাবে অনেক স্ফটিকমান ক্রিস্টাল তৈরি হয়। এইভাবে একাধিক ক্রিস্টাল
বিশিষ্ট সিলিকন তৈরি হয়, এদেরকে পলি মানে নাম থেকে বুঝে, পলি মানে অনেক, ক্রিস্টালাইন সোলার মডিউল বলে। এই পদ্ধতিতে প্রস্তুতকৃত সৌর মডিউলের দক্ষতা সাধারণত কত 15% পর্যন্ত হয়ে থাকে। এই জাতীয় প্রসাদ তৈরি প্যানেলের শীত গ্রীষ্ম প্রধান দেশে, এটা যখন শীত প্রধান দেশে ব্যবহার হয়, যেখানে বেশি সূর্যের আলো পাওয়া যায়, বেশি সূর্যের আলোতে অধিক সময় ধরে ব্যাটারি চার্জ করা সম্ভব হয়। মনোক্রিস্টালাইন থেকে এদের দাম একটু কম। পৃথিবীর প্রায় 80% দেশে এই জাতীয় এই প্যানেলটা ব্যবহার করা হয় পলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 3 যে প্যানেল গুলো, সে থিন ফিল্ম বা এমন পাস, এই পদ্ধতি সৌরকোষ তৈরি হয় কাঁচ বা ধাতব পাতের উপর খুব পাতলা অর্ধপারি পলব দেওয়া হয়। সুতরাং এই পদ্ধতিতে কম কাঁচামালের প্রয়োজন হয় বলে উৎপাদন খরচ কম। এটার উৎপাদন খরচ। 3 নম্বর যে সৌর প্যানেল কয় ধরনের? 3 ধরনের। এর মধ্যে থিন ফিল্ম, আরেকটা হলো পলি সিঙ্গেল। এই পদ্ধতি যেটা আমরা লাস্ট যেটা প্রতিবার কেবল একটি সৌরকোষ নির্মাণ না করে এক ধাপে একটি সৌর মণ্ডল নির্মাণ করা যায়। পাতলা বার বলে আলোক শক্তি অতি সহজে ইলেকট্রন আঘাত করে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি আমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার থেকেও আমরা 15% বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এই পদ্ধতিতে খুব সহজ বিদ্যুৎ উৎপন্ন করা যায়। এখানে একটা তোমরা ভিডিও দেখো, ভিডিও দেখলে একটু ক্লিয়ার হবে। In the last 2 decades, the contribution of solar energy to the world's total energy supply has grown significantly. This video will show how solar cell or photovoltaic cell produce electricity. Energy from the sun is the most abundant and absolutely freely available energy on planet Earth. In order to utilize this energy, we need help from the second most abundant element on Earth, sand. The sand has to be converted to 99.999% pure silicon crystals to use in solar cells. To achieve this, the sand has to go through a complex purification process as shown. Carbon. The raw silicon gets converted into a gaseous silicon compound form. This is then mixed with hydrogen to get highly purified polycrystalline silicon. Polycrystalline silicon are reshaped and converted into very thin slices called silicon wafers. The silicon wafer is the heart of a photovoltaic cell. When we analyze the structure of the silicon atoms, you can see they are bonded together. When you are bonded with someone, you lose your freedom. Similarly, the electrons in the silicon structure also have no freedom of movement. To make the study easier, let's consider a 2D structure of the silicon crystals. Assume that phosphorus atoms with 5 valence electrons are injected into it. Here, 1 electron is free to move. In this structure, when the electrons get sufficient energy, they will move freely. Let's try to make a highly simplified solar cell only using this type of material. When light strikes them, the electrons will gain photon energy and will be free to move. However, this movement of the electrons is random. It does not result in any current through the load. To make the electron flow unidirectional, a driving force is needed. An easy and practical way to produce the driving force is a PN junction. Let's see how a PN junction produces the driving force. Similar to N-type doping, if you inject boron with 3 valence electrons into pure silicon, there will be 1 hole for each atom. This is called P-type doping. If these 2 kinds of doped materials join together, some electrons from the N side will migrate to the P region and fill the holes available there. This way, a depletion region is formed, where there are no free electrons and holes. Due to the electron migration, the N side boundary becomes slightly positively charged, and the P side becomes negatively charged. An electric field will definitely be formed between these charges. This electric field produces the necessary driving force. Let's see it in detail. When the light strikes the PN junction, something very interesting happens. Light strikes the N region of the PV cell, and it penetrates and reaches up to the depletion region. This photon energy is sufficient to generate electron hole pairs in the depletion region. The electric field in the depletion region
drives the electrons and holes out of the depletion region. Here we observe that the concentration of electrons in the N region and holes in the P region becomes so high that a potential difference will develop between them. As soon as we connect any load between these regions, electrons will start flowing through the load. The electrons will recombine with the holes in the P region after completing their path. In this way, a solar cell continuously gives direct current. In a practical solar cell, you can see that the top N layer is very thin and heavily doped, whereas the P layer is thick and lightly doped. This is to increase the performance of the cell. Just observe the depletion region formation here. You should note that the thickness of the depletion region is much higher here compared to the previous case. This means that, due to the light striking, the electron-hole pairs are generated in a wider area compared to the previous case. This results in more current generation by the PV cell. The other advantage is that due to the thin top layer, more light energy can reach the depletion region. Now, let's analyze the structure of a solar panel. You can see the solar panel has different layers. One of them is a layer of cells. You will be amazed to see how these PV cells are interconnected. After passing through the fingers, the electrons get collected in bus bars. The top negative side of this cell is connected to the back side of the next cell through copper strips. Here, it forms a series connection. When you connect these series connected cells parallel to another cell series, you get the solar panel. A single PV cell produces only around 0.5 voltage. The combination of series and parallel connection of the cells increases the current and voltage values to a usable range. The layer of EVA sheeting on both sides of the cells is to protect them from shocks, vibrations, humidity, and dirt. Why are there two different kinds of appearances for the solar panels? This is because of the difference in the internal crystalline lattice structure. Monocrystalline, polycrystalline panels, multi-crystals are randomly oriented. If the chemical process of silicon crystals is taken one step further, the polycrystalline cells will become monocrystalline cells. Even though the principles of operation of both are the same, monocrystalline cells offer higher electrical conductivity. However, monocrystalline cells are costlier and thus not widely used. Polycrystalline. Even though running costs of PV cells are negligible, the total global energy contribution of solar voltaic is only 1.3%. This is mainly because of the capital costs and the efficiency constraints of solar voltaic panels, which do not match conventional energy options. Solar panels on the roofs of homes have the option to store electricity with the help of batteries and solar charge controllers. However, in the case of a solar power plant, the massive amount of storage required is not possible. So, generally, they are connected to the electrical grid system in the same way that other conventional power plant outputs are connected. With the help of power inverters, DC is converted to AC and fed to the grid. Please support Learn Engineering's educational activities on patreon.com. And also, don't forget to subscribe to our channel. Thank you. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন তরিকার ক্যাটালগ অথবা ম্যানুয়াল অধ্যায়ে স্টাডি ডিফারেন্স ম্যানুয়াল লেকচারার এন্ড লিটারেচার এবং ক্যাটালগ অন ম্যানুয়ালস আমরা একটি সোলার পাওয়ার সিস্টেম বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্যাটালগ অনুসরণ করে তৈরি করতে পারি। আমাদের দেশেও বিভিন্ন উল্লেখযোগ্য প্রতিষ্ঠান রয়েছে যাদের থেকে আমরা সাহায্য নিতে পারি। এছাড়া কোরিয়া, চীন, জাপান, ভারত, জার্মান সহ বিভিন্ন দেশের কোম্পানি ক্যাটালগ ম্যানুয়াল ব্যবহার করতে পারি একটি সার্কিট অথবা অন্য কোনো ক্যাটালগ সংগ্রহ করতে। পরবর্তী আমাদের কাজ করতে সহজে ও ভুল ত্রুটি প্ল্যান্টের আউটপুট নির্বাচন, যে যা ব্যাটারি থেকে বিদ্যুৎ কনজিউম করে তাকে লোড বলে। মানে যা ব্যাটারি থেকে বিদ্যুৎ কনজিউম করে তাকে লোড বলে। লোড হচ্ছে একটি বৈদ্যুতিক বা ইলেকট্রিক ডিভাইস, যন্ত্র যা ব্যাটারির সাথে যুক্ত করলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। যেমন লোড কি বাতি, রেডিও, টিভি, ক্যাসেট প্লেয়ার, সেলুলার ফোন, কম্পিউটার ইত্যাদি। লোড সাধারণত দুই ধরনের হয়। প্রিয় শিক্ষার্থী, লোড কয় ধরনের? যেমন সোলার
সোলার প্যানেল 3 ধরনের, লোড কয় ধরনের? 2 ধরনের, যে এসি লোড, ডিসি লোড। এগুলি পরীক্ষাতে আসছে যে লোড সাধারণত কয় ধরনের, ব্যাখ্যা করো বা বর্ণনা দাও। তাহলে লোড, সাধারণ লোড কি আমি আগে বলছি যে যা ব্যাটারি থেকে বিদ্যুৎকে কনজিউম করে তাকে লোড বলে। লোড হচ্ছে একটি বৈদ্যুতিক বা ইলেকট্রিক ডিভাইস, যা যন্ত্র যা ব্যাটারির সাথে যুক্ত করলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। তো লোড গুলি কি কি? বাতি জ্বালায়, রেডিও, টিভি, ক্যাসেট প্লেয়ার, মানে যেটি কম্পিউটার, ফ্যান ইত্যাদি হলো লোড। এই লোড গুলিকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে, এসি লোড, ডিসি লোড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসি লোড কি? যে সমস্ত লোড চলার জন্য এসি ভোল্টেজ দরকার হয় তাকে এসি লোড বলে। একদম সহজ, যে সমস্ত লোড চলার জন্য এসি ভোল্টেজ দরকার, এসি লোড। যেমন রঙিন টিভি, সিলিং ফ্যান ইত্যাদি। কি কইছে? যে সমস্ত লোড চলার জন্য এসি ভোল্টেজ দরকার তা এসি লোড বলে, যেমন রঙিন টিভি, সিলিং ফ্যান ইত্যাদি। আর ডিসি লোড তার উল্টাটা, যে সকল লোড চলার জন্য ডিসি ভোল্টেজ দরকার তাকে ডিসি লোড বলে। সাদা কালো টিভি, গাড়ির ফ্যান, সাদা কালোর মধ্যে আমরা ডিসি লোড ব্যবহার করি, আর গাড়ির ফ্যানের মধ্যে এটা। তো লোড কয় ধরনের? 2 ধরনের, এসি লোড, ডিসি লোড। এসি লোড কাকে বলে আমি আবার বলি, যে সমস্ত লোড চলার জন্য এসি ভোল্টেজ দরকার হয় তাকে বলা হয় এসি লোড, যেমন রঙিন টিভি, সিলিং ফ্যান। আবার ডিসি লোড কি? যে সমস্ত লোড চলার জন্য ডিসি ভোল্টেজ দরকার হয় তাকে ডিসি লোড বলে, যেমন সাদা কালো টিভি, গাড়ির ফ্যান। এবং কোন কোন লোড 2 ধরনের ভোল্টেজ দ্বারাই চালানো সম্ভব। একটি লোড কি ধরনের ভোল্টেজ চলবে সেটা তার ইলেকট্রনিক কন্ট্রোল সার্কিট ডিজাইনের উপর নির্ভর করে। যে ধরনের লোড হোক না কেন, লোড অবশ্যই কার্যকরী হতে হবে। এই লোডের রিলেটিভিটি পারফরম্যান্স কিরকম হইতে হবে? লোড অবশ্যই এনার্জি ইফিসিয়েন্টই হতে হবে। লোড দক্ষতা অবশ্যই যে কাজের জন্য ব্যবহার তার উপযোগী হতে হবে। তুমি লাইট দিলে লাইট উপযোগী হবে, ফ্যানটা দিলে ফ্যানটা উপযুক্ত হতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাউন্ড এবং তাদের সাউন্ডের ক্ষেত্রে তার কোয়ালিটিটা হাই হতে হবে। সোলার হোম সিস্টেম ব্যবহার সাধারণত লোড সমূহ, লোডের ধরন, যে কি ধরনের লোড আছে। ফ্লুorescent ল্যাম্প, এটা 7 থেকে 10 ওয়াট, সিএফএল 7 ওয়াটের, টিভি সাদা কালো যেটা 14 থেকে 20 ওয়াটের, মোবাইল চার্জার 1 ওয়াটের, এলইডি যে আছে হলো 1 থেকে 1.5 ওয়াট পর্যন্ত। প্যানেল ক্ষমতা নির্ধারণ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে লোড কারেকশন ফ্যাক্টর প্রতিদিন গ্রাহকের চাহিদার সাথে নির্ধারিত লোডের বাইরে কিছু অতিরিক্ত অনির্ধারিত লোড সিস্টেমের সাথে যুক্ত হতে পারে। তুমি যে ফ্যানের জন্য যে লোড নিয়েছো, বা তোমার রঙিন টেলিভিশনের জন্য, ফ্রিজের জন্য যে জন্য নিছো, তার থেকে অতিরিক্ত কিছু আরো লাগবে। এই সমস্ত অনির্ধারিত যে লোড, সেটা গোস্ট লোড বলে। যেমন মোবাইল চার্জার, ইলেকট্রিক রেজর, খেলনা, তোমার ছেলে মেয়েদের জন্য, যারা ভাই বোনেদের জন্য যদি খেলনা কিনো সেটা চালাইতে যে লোড ব্যবহার করে 10% ধরে ডিজাইন করতে হবে। যখনই তুমি ডিজাইন করবা তার 10% ধরে নিতে হবে। যা রোমে আছে তার থেকে 10% বেশি ধরে তোমার এই গোস্ট লোডটা অন্তর্ভুক্ত রাখতে হবে। ওয়াট আওয়ার, খুব সুন্দর, ওয়াট আওয়ার। যদি 1 ওয়াট লোড 1 ঘন্টা চলে তাকে ওয়াট আওয়ার বলা। অনেকগুলো সংখ্যা আসে পরীক্ষার মধ্যে তোমাদের। 1000 ওয়াট আওয়ার, যদি 1000 ওয়াট লোড 1 ঘন্টা চলে তাকে 1000 ওয়াট আওয়ার বলে, বা 1 কিলো আওয়ারও বলে। সংক্ষেপে 1 kWh বলে। এই the কিলো, W ওয়াট is the আওয়ার। আবার আরেকটা আছে 1000 ওয়াট আওয়ার। আগে ছিল 1000, এখন আমি এটা 500 নিছি। তাহলে দেখো গুণ করলে ওইটা হবে 500 ওয়াট লোড যদি 2 ঘন্টা চলে তবে তাকে 1000 ওয়াট আওয়ার বা 1 কিলো ওয়াট আওয়ার বা 1
kWh বলে। আবার এই যে এটি আমাদের সারা বিশ্বে এই কিলোওয়াট আওয়ার এক ইলেকট্রিক ইউনিট, যারা সংক্ষেপে শুধু ইউনিট বলা হয়, যত বিদ্যুৎ বিল হয় বাংলাদেশ এবং বিশ্বে এই কিলোওয়াট আওয়ার বা ইউনিটে মাপা হয়। তোমার বাসা বাড়িতে তুমি নিজে বিদ্যুৎ বিলের হিসাব করতে পারো। এম্পিয়ার আওয়ার, এএস, যদি 1000 এম্পিয়ার লোড 1 ঘন্টা চলে তাকে এম্পিয়ার আওয়ার বলে। 100 এম্পিয়ার আওয়ার, যদি 100 এম্পিয়ার লোড 1 ঘন্টা চলে তাকে 100 এম্পিয়ার আওয়ার বলে। এই জন্য এই তার ক্ষমতা নির্ধারণের জন্য, এই যে প্যানেলের ক্ষমতা নির্ধারণের জন্য একটা সূত্র আছে। সূত্রটা মনস্থ রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। নাম্বার অফ প্যানেল, এটা আগের থেকে তারা নির্ধারণ 40% ইনটু লোড ওয়াস্ট এন্ড রানিং আওয়ার এন্ড সিলেক্টেড প্যানেল সাইজ। এই সূত্র ব্যবহার করে তোমাদের অঙ্ক আসে। এই সূত্রটা বলছিলাম, আবার বলি, নাম্বার অফ প্যানেল 40%, লোড ওয়াস্ট এন্ড রানিং আওয়ার এন্ড সিলেক্টেড প্যানেল সাইজ, এটা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখো, a customer want to run a black and white TV of 25 watt 4 hours by day and 02 of CF 7 watt each 4 hours by day. What will be the panel size? এর সলিউশন কিভাবে করবা? আমরা জানি সলিউশন টোটাল লোড যে এখানে আছে দেখো 25 আর 7 দেখো 7 ওয়াট ইজ, তাহলে কত হয় 39, 39 ওয়াট। নাম্বার অফ প্যানেলের যে সূত্রটা 40% কে আমি 0.4 লিখতে পারি। উপরে ছিল ওয়াস্টেজ এন্ড রানিং আওয়ার ডিভাইডেড বাই সিলেক্টেড প্যানেল সাইজ। এখন এই মানগুলি যে এটা বসে দেই, রানিং আওয়ার কত ঘন্টা চলবে, যদি এটা আমরা বসে দেই বাই 120 সাইজ, তাহলে যদি এখানে বসে দেই তাহলে আমরা জানি তার ভ্যালুটা পাওয়া যাবে এত। অ্যাকচুয়াল প্যানেল সাইজ সেটা আমরা এই 52% অফ 120 ওয়াট এর প্যানেল অফ এত, যে তোমার 35 ওয়াট, এটা ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাটারির সাইজ নির্ধারণ সিস্টেম ডিজাইনের দ্বিতীয় পর্যায়ে রয়েছে ব্যাটারির সাইজ বা ক্ষমতা নির্ধারণ। প্রয়োজনের চেয়ে বড় সাইজের ব্যাটারি যেমন প্যানেল দ্বারা চার্জ করতে অসুবিধা হয়, তেমনি ছোট হলেও প্রয়োজনীয় চার্জ পাওয়া যায় না। তাই ব্যাটারির সাইজ হতে হবে সঠিক মাপের। যখন কোনো সোলার হোম সিস্টেম ডিজাইন করা হয় তখন এই ধরনের পরিস্থিতির কথা ধরে নেওয়া হয় যে কোনো কারণে পরপর কয়েকদিন সূর্যের আলো না পাওয়া গেল যেন সিস্টেমটি চালু থাকে। প্রিয় শিক্ষার্থী, যে কয়েকদিনের জন্য এই পরিস্থিতি বিবেচনা করা হবে, সিস্টেমটিতে সেই কয়েকদিনের অটোনমি আছে বলে যাবে। তারপর প্রকৃতপক্ষে এই অটোনমি যদি একবার ব্যবহার হয়ে যায়, সেক্ষেত্রে পুনরায় অটোনমির জন্য ব্যাটারি চার্জ জমা করা জরুরি। এই জন্য কিছুদিন সিস্টেমের লোড কম ব্যবহার করতে হবে, কারণ ব্যাটারি চার্জ করার জন্য যে প্যানেল ব্যবহার করে সেটির সাইজ হিসাবের সময় অটোনমি ধরা হয়নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লোড কম ব্যবহার করে পুনরায় অটোনমির জন্য সিস্টেমকে প্রস্তুত করতে হবে। মনে রাখতে হবে, অটোনমি রিসার্চ না হলে পরবর্তী ব্যাটারির আন্ডার সাইজ অবস্থায় বেশি দিন থাকলে ব্যাটারি প্লেটে সালফেট জমে এর কার্যক্ষমতা গিয়ে নষ্ট হয়ে যাবে। যেহেতু সোলার হোম সিস্টেম ব্যবহৃত টিউবুলার প্লেট ব্যাটারিকে সর্বোচ্চ 80% পর্যন্ত ডিসচার্জ করার প্রস্তুত হয়, কিন্তু ডিসচার্জের পর পুনরায় সেই পরিমাণ চার্জ প্যানেলের পক্ষে 1 থেকে 2 দিনের মধ্যে সম্ভব নয়। সেক্ষেত্রে বেশি দিন মানে 60% এর অধিক ডিসচার্জ অবস্থায় থাকলে ব্যাটারি প্লেটে সালফেট জমে ব্যাটারি কাজ নষ্ট করে ফেলে। সেই কারণে হোম সোলার সিস্টেম ব্যবহারের সময় এই জাতীয় সর্বোচ্চ ডিসচার্জ ধরে নিতে হবে। ডিইউটি মানে ডেপথ অফ ডিসচার্জ ধরে নিতে হবে, 60% ধরে তোমাদের এটা কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আসলে তোমরা যে কিছু বাড়ির কাজ
মূল্যায়নের কিছু কাজ দিই তোমাদের। যে ফটোভোল্টাইক কোষের উপকরণ কি, ওই যে 3 ধরনের, এর প্রত্যেক প্রকারের ব্যাখ্যা দিবা, কি কি উপাদান দিয়ে তৈরি, সৌর প্যানেলের প্রকারভেদগুলো কি কি, সেই কাজগুলো করবা এবং আলোচনা করবে। ফটোভোল্টাইকের উপাদানের ব্যবহার বর্ণনা করবে। সৌর প্যানেলের আউটপুট পাওয়ার নির্বাচন ব্যাখ্যা করো। সৌর প্যানেলের ক্ষমতা নির্ধারণ প্রক্রিয়া বর্ণনা করো। এগুলো তোমাদের যে বাড়িতে যে তোমরা যে পর্যাপ্ত সময় পাচ্ছ, এগুলো একটি সোলার এনার্জি একটা খাতা নিবা, ওই খাতার মধ্যে সুন্দর করে প্রশ্নগুলির উত্তর সুন্দর করে লিখবা, পড়বা, তো বেশি মনে রাখবা, মনে থাকবে। পরীক্ষার হলে তখন আর কোনো সমস্যা হবে না, অসুবিধা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসলে হইলো, বলো দেখি, আল মামুন, হ্যালো, লোড কত প্রকার? লোড 2 প্রকার স্যার। ভেরি গুড। আর কে বলবা কি কি? এসি লোড, ডিসি লোড। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সৌর প্যানেল কত প্রকার? সৌর প্যানেল 3 প্রকার স্যার। ভেরি গুড, 3 প্রকার। সৌর প্যানেল 3 প্রকার। এসি লোডটা কি? যা চলার জন্য এসি ভোল্টেজ প্রয়োজন হয়। ভেরি গুড, ভেরি গুড, অনেক ধন্যবাদ। ডিসি লোড কি? যা চলার জন্য ডিসি ভোল্টেজ প্রয়োজন হয়। ভেরি গুড, ভেরি গুড, অনেক অনেক মনোযোগ দিয়ে ক্লাসটি অধ্যয়ন করিয়া, যদি ধৈর্য সহকারে দেখার জন্য বা শোনার জন্য আমার পক্ষে তো তোমাদেরকে অভিনন্দন। তোমরা এই 4টি প্রশ্নের উত্তর খুব পরিষ্কার এবং ক্লিয়ার ভাবে দিয়েছো। এখন আসো যে তোমাদের যে এই আরো যদি তোমাদের জ্ঞানটা সমৃদ্ধ করতে চাও, বেশি বেশি বই পড়বা। আমি এখানে 5টি বইয়ের নাম দিয়েছি রেফারেন্স হিসাবে, যে বই থেকে আমি করছি। এখন তোমরা এই বইগুলো, সোলার এনার্জি রেফারেন্স বইয়ের নাম সোলার এনার্জি ইউটিলাইজেশন বাই জিটি রায়, সোলার এনার্জি প্রিন্সিপালস অফ দ্য থার্মাল কালেকশন এন্ড দ্য স্টোরেজ বাই দ্য এসপি মে, এবং সোলার এনার্জি সিয়াম পাবলিকেশন একটা বই আছে, রেনেসাঁ সোলার এনার্জি কবির পাবলিকেশন উপর একটা বই আছে, সোলার এনার্জি গ্রন্থমালা। এই ছাড়াও আরো অনেক বই আছে। তোমরা যত বই পড়বা তত জ্ঞান অর্জন করতে পারবা। এছাড়াও তোমরা অনলাইন থেকে যদি মনে করো যে জিনিসটা পড়তে তোমাদের সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, তুমি যদি অনলাইনে গুগলে সার্চ করো, তাহলে তোমরা এটা পেয়ে যাবে, মানে তা তোমার কাঙ্ক্ষিত পেয়ে যাবে। তোমরা বেশি করে বই পড়বে তো বেশি জ্ঞান অর্জন করতে পারবো। বাংলা মিডিয়ার পাশাপাশি ইংরেজি মিডিয়ামের বইটা রাখবা, তাহলে ভবিষ্যতে তোমাদের অনেক উপকৃত হবে বাস্তব জীবনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন সবাইকে আমার পক্ষ থেকে যে তোমরা আন্তরিক অভিনন্দন জানাই, এবং তোমরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। স্যার আপনিও ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন। ঠিক আছে, দোয়া করবেন স্যার। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।